মঙ্গল কাব্য নামটা শুনলেই মনে হয় দেবতাদের নিয়ে লেখা কোনো ভালো ভালো কথা, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। এটা শুধু দেবতাদের গল্প নয়, এটা ছিল মধ্যযুগের বাংলায় রীতিমতো একটা পিআর ক্যাম্পেইন। ভাবা যায়, যখন বাংলার নিজস্ব দেবদেবীরা, মানে একদম লোকাল দেবদেবীরা, বৈদিক দেবতাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করছিলেন, তখন এই কাব্যগুলোই হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় হাতিয়ার। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। ধরা যাক মধ্যযুগে নতুন একজন দেবতাকে ফেমাস করতে হবে। কিভাবে করা হবে? আজকের দিনে হলে তো ব্র্যান্ডিং, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া কত কি আছে, কিন্তু তখনকার সবচেয়ে সফল মার্কেটিং ক্যাম্পেইনই ছিল এই মঙ্গল কাব্যগুলো। নামটা শুনলেই বোঝা যায় মঙ্গল কাব্য মানে কল্যাণের কাব্য। মানে সোজা কথায় এই কাব্যগুলো বাড়িতে পড়লে বা শুনলে নাকি সবার ভালো হতো। কিন্তু এর আসল উদ্দেশ্যটা ছিল আরও বড়। এর মূল কাজই ছিল মনসা, চণ্ডীর মতো যে দেবদেবীরা তখনও তেমন পরিচিত ছিলেন না, তাদের গুণগান গেয়ে সমাজে তাদের পুজোটাকে প্রতিষ্ঠা করা। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? প্রায় সব মঙ্গল কাব্যেরই কিন্তু একটা বাঁধা ধরা ফর্মুলা ছিল, মানে একটা ব্লুপ্রিন্ট। এই দেবতাদের গল্পগুলো ঠিক সেই একই ঝকে ফেলে তৈরি করা হতো। এই ফর্মুলা ছিল মোট 4টে পার্ট। ভাবুন একবার, কি দারুণ স্ট্র্যাটেজি। 1 নম্বর, বন্দনা। মানে প্রথমে গণেশ বা সরস্বতীর মতো পপুলার দেবতাদের একটু প্রশংসা করে নেওয়া, যাতে তাদের সাপোর্ট পাওয়া যায়। 2 নম্বর, আত্মপরিচয়। এখানে কবি নিজের পরিচয় দিতেন, বলতেন কেন তিনি এই কাব্য লিখছেন। 3 নম্বর, দেবখণ্ড। এখানে আসতো আসল দেবতার গল্প, মানে তার ব্যাকস্টোরি। আর সব শেষে 4 নম্বর, নরখণ্ড। এটাই হলো মেইন প্লট, যেখানে কোনো একজন মানুষ পৃথিবীতে সেই দেবতার পুজো প্রতিষ্ঠা করছে। কি অসাধারণ একটা ফর্মুলা, তাই না? তো এই মঙ্গল কাব্যের তো অনেকগুলো শাখা প্রশাখা ছিল, তবে এর মধ্যে 3টে ধারা ছিল সবচাইতে পপুলার আর প্রভাবশালী। চলুন সেই 3টে প্রধান শাখার কথাই জেনে নেওয়া যাক। তো প্রধান 3টে ধারা হল: 1 মনসামঙ্গল, যেটা সাপের দেবী মনসাকে নিয়ে লেখা; 2 চণ্ডীমঙ্গল, দেবী চণ্ডীর মাহাত্ম্য নিয়ে; আর 3 অন্নদামঙ্গল, দেবী অন্নপূর্ণার গল্প। আর প্রত্যেকটা ধারারই ছিলেন নিজেদের স্টার কবিরা, যেমন মনসামঙ্গলের জন্য বিজয়গুপ্ত, চণ্ডীমঙ্গলের জন্য মুকুন্দরাম চক্রবর্তী, আর অন্নদামঙ্গলের জন্য ভারতচন্দ্র রায়গুণাকর। এবার আসি মনসামঙ্গলে। মঙ্গলকাব্যের যতগুলো গল্প আছে তার মধ্যে বোধহয় এটাই সবচেয়ে করুণ, সবচেয়ে নাটকীয় আর সবচেয়ে জনপ্রিয়। এর মূলে রয়েছে এক জবরদস্ত সংঘাতের গল্প। ভাবুন, একদিকে আছেন শিবের একনিষ্ঠ ভক্ত চাঁদ সওদাগর। তিনি কিছুতেই মনসাকে দেবী বলে মানবেন না, তাকে কানী বলে অপমান পর্যন্ত করেন। আর অন্যদিকে আছেন দেবী মনসা, যিনি পৃথিবীতে নিজের পুজো প্রতিষ্ঠা করেই ছাড়বেন। এই দুজনের ইগোর লড়াইটা এমন পর্যায়ে যায় যে মনসা চাঁদের 7টা বাণিজ্য জাহাজ ডুবিয়ে দেন, তার 6 ছেলেকে সাপের কামড়ে মেরে ফেলেন, এমনকি লোহার তৈরি নিশ্ছিদ্র বাসরঘর বানিয়েও শেষ রক্ষা হয় না। কিন্তু এই বিশাল সংঘাতের মাঝখান থেকেই উঠে আসে এই গল্পের আসল হিরো। চাঁদ সওদাগর বা মনসা নন, গল্পের আসল নায়ক হলেন বেহুলা, চাঁদ সওদাগরের ছোট ছেলের স্ত্রী। বেহুলার মনের জোরটা একবার ভাবুন। বাসর রাতে স্বামীকে সাপে কাটল, কিন্তু তিনি হার মানলেন না। স্বামীর মৃতদেহ নিয়ে একটা কলার ভেলায় চড়ে সোজা স্বর্গের দিকে রওনা দিলেন। পথে কত বাধা, কত প্রলোভন, সব জয় করে তিনি দেবতাদের সামনে এমন নাচলেন যে তারা মুগ্ধ হয়ে গেলেন। আর পুরস্কার হিসেবে শুধু নিজের স্বামীকেই নয়, তার 6 ভাসুরের জীবনও ফিরিয়ে আনলেন। নারী শক্তির এর চেয়ে বড় ধারণার কি হতে পারে? আচ্ছা, মনসামঙ্গলের এই অসাধারণ গল্প তো শুনলাম। এবার চলুন দ্বিতীয় প্রধান ধারায় যাওয়া যাক, চণ্ডীমঙ্গল। এই কাব্যটার আবার দুটো আলাদা আলাদা পার্ট আছে। দুটো গল্পেই দেবী চণ্ডীর দুটো রূপ দেখা যায়, একদিকে তার আশীর্বাদ আর অন্যদিকে তার পরীক্ষা। প্রথম গল্পটা হল কালকেতুর। সে ছিল এক গরিব শিকারী। দেবী চণ্ডী তাকে আশীর্বাদ করে ধনসম্পত্তি দিয়ে গুজরাট নগরের রাজা বানিয়ে দিলেন। আর দ্বিতীয় গল্পটা হল ধনপতি নামের এক ধনী বণিকের। সে দেবীকে পুজো করতে চায়নি, তাই তাকে শাস্তি পেতে হয়। পরে অবশ্য তার ছেলের ভক্তিতে দেবী তাকে ক্ষমাও করেন। মানে দেবী এখানে একদিকে যেমন তার ভক্তকে পুরস্কার দিচ্ছেন, তেমনি অহংকারীকে শায়েস্তাও করছেন। আর সবশেষে আসছে মঙ্গল কাব্যধারার শেষ এবং অন্যতম সেরা কাজ, ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা অন্নদা মঙ্গল। এটাকে সবচেয়ে আধুনিক মঙ্গল কাব্যও বলা হয়। এই কাব্যের একটা লাইন তো অমর হয়ে গেছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঈশ্বরী পাটনি নামের এক সাধারণ খেয়ানি দেবী অন্নপূর্ণাকে নদী পার করে দেওয়ার সময় এই আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন। ভাবুন একবার, একটা কাব্যের লাইন কি করে গোটা বাঙালি সংস্কৃতির একটা অংশ হয়ে গেল। আজও প্রত্যেক মা বাবা মনে মনে এই প্রার্থনাটাই করেন।
কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার, এই কাব্যগুলো শুধু পুজো আর্চার বা দেবতাদের গল্প নয়, এগুলো আসলে মধ্যযুগের বাংলার একটা জীবন্ত ডকুমেন্ট, একটা টাইম ক্যাপসুল। কারণ এই কাব্যগুলো পড়লে তখনকার সমাজটা যেন চোখের সামনে ভেসে ওঠে। যেমন মানুষ কি খেত, কি ধরনের পোশাক বা গয়না পরত, ব্যবসা বাণিজ্য কেমন ছিল, এমনকি বেহুলার মতো চরিত্রদের মাধ্যমে সমাজের নারীদের অবস্থান কেমন ছিল সেটারও একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। এগুলোকে এক কথায় বলতে গেলে ইতিহাসের এক একটা গুপ্তধন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই দেবদেবীদের চরিত্রগুলো, তারা কিন্তু অলিম্পাসের গ্রিক দেবতাদের মতো গম্ভীর বা ধরাছোঁয়ার বাইরের কেউ ছিলেন না। তারা ছিলেন একদম আমাদের মতো, খুব কাছের। মানে মঙ্গলকাব্যের দেবদেবীরা রাগ করতেন, দুঃখ পেলে কাঁদতেন, ঈর্ষা করতেন, চুড়ি গয়না পরতেন, এমনকি তাদের প্রিয় খাবারও ছিল, যেমন ইলিশ মাছ। এই যে এত মানবিক গুণ, ঠিক এই কারণেই সাধারণ মানুষ তাদের এত আপন করে নিতে পেরেছিল। তবে সব ভালো জিনিসেরই তো একটা শেষ থাকে, তাই না? মঙ্গলকাব্যের ক্ষেত্রেও তাই হয়েছিল। প্রায় ৫০০ বছর ধরে বাংলা সাহিত্যকে শাসন করার পর এই ধারাটাও একসময় শেষের দিকে এগিয়ে যায়। এর শুরুটা হয়েছিল সেই ১৩ শতকে, তারপর ১৫-১৬ শতকে মনসামঙ্গল আর চণ্ডীমঙ্গলের হাত ধরে এটা জনপ্রিয়তার একেবারে তুঙ্গে পৌঁছায়। আর ১৮ শতকে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলই ছিল এই ধারার শেষ মহান কাব্য। আসলে ১৭৬০ সালে ভারতচন্দ্রের মৃত্যুটা শুধু একজন কবির মৃত্যু ছিল না, এটা ছিল বাংলা সাহিত্যের গোটা মধ্যযুগেরই সমাপ্তি। এরপর থেকেই শুরু হয় আধুনিক যুগ। আজকে হয়তো আর নতুন করে মঙ্গলকাব্য লেখা হয় না, কিন্তু এদের গুরুত্ব একটুও কমেনি। একদিকে যেমন এগুলো ধর্মীয় সাহিত্য, তেমনি মধ্যযুগের বাংলার সমাজ আর সংস্কৃতির এক অমূল্য দলিল হয়েগুলো আজও আমাদের কাছে রয়ে গেছে। মঙ্গল কাব্যগুলো তাদের নিজেদের সময়কে ধরে রেখেছিল। তাহলে প্রশ্নটা হলো, আজকের দিনে আমরা যে গল্পগুলো লিখছি, সিনেমা বানাচ্ছি বা কন্টেন্ট তৈরি করছি, তার মধ্যে কোনটা আজ থেকে কয়েকশো বছর পর আমাদের এই সময়টার পরিচয় দেবে? এটা কিন্তু বেশ ভাবনার বিষয়, তাই না?